ব্যাংক থেকে $1 মিলিয়ন চুরি করতে এসেছে এই 3 ডাকাত। তবে তাদের বয়স মাত্র 70 বছর। কি অবাক হলে হবারই কথা, কেননা যে বয়সে মানুষ হাঁটতে গিয়ে হোঁচট খায় সেই বয়সে কিনা তারা নেমে পড়েছে ব্যাংক ডাকাতি করতে। তবে কি এমন হয়েছিল যে এই 3 বৃদ্ধ মানুষ শেষ বয়সে এসে ব্যাংক ডাকাতিতে নামলো? সেই প্রশ্নের উত্তর পেতে আমাদের গল্প শুরু হয় নিউ ইয়র্ক শহরের এক ব্যাংকে। জো নামের এই 70 বছরের বৃদ্ধ আজ ব্যাংকে এসেছে একটা বিশেষ কাজে। আসলে জোর বাড়ির লোন পরিশোধের সময় ফুরিয়ে এসেছে, তাই ব্যাংক তাকে ইতিমধ্যে হলুদ রঙের একটা লিগাল নোটিশ পাঠিয়েছে। তাই জো ব্যাংকের ভিতরে ঢুকে সোজা ম্যানেজারের রুমের দিকে যায়। এরপর ম্যানেজারের সামনে বসে সে তার হাতের হলুদ খামটা টেবিলের উপর রাখে। আসলে এই হলুদ খামের মানে হলো সতর্কবার্তা, অর্থাৎ ব্যাংক খুব দ্রুতই তার বাড়িটা দখল করতে চাইছে। এবার ম্যানেজার চিঠিটাতে একবার চোখ বুলিয়ে ঠান্ডা গলায় বলে, আরে এত চিন্তার কিছু নেই, এখনো হাতে কিছুটা সময় আছে। তবে লাল নোটিশ চলে আসলে হাতে মাত্র সময় পাবেন 1 মাস। জো তখন সোজা জিজ্ঞেস করে যে হঠাৎ করে তার লোনের সুদ 3 গুণ বেড়ে গেল কিভাবে। ম্যানেজার তখন কোনো অস্বস্তি না দেখিয়ে বলে, এতদিন একটা ইনডিরেক্ট রেট চলছিল, কিন্তু এখন তাকে পুরোপুরি সুদ দিতে হবে। তবে আসল ব্যাপারটা হলো এই ম্যানেজার চালাকি করেই সেই সময় এমন এক সেটআপ করেছিল যাতে পরে তাকে ফাঁসানো যায়। জো আগে সেটা বুঝতে পারলেও এখন তার কিছুই করার নেই। সে বারবার অনুরোধ করতে থাকে কিছু একটা উপায়ের জন্য, কিন্তু ম্যানেজার একটা হাসি দেওয়া ছাড়া আর কিছুই করে না। তবে এরপরেই ব্যাংকে এমন এক কাহিনী শুরু হয় যা পুরো শহরকে নাড়িয়ে দেয়। যাই হোক, আবারও ফিরে আসি ব্যাংকে, কেননা এই ব্যাংকে ইতিমধ্যে হামলে পড়েছে ব্যাংক ডাকাতরা। তারা মুহূর্তের মধ্যেই পুরো ব্যাংক নিজেদের কবজায় নিয়ে নেয়। এরপর সবাইকে মাটিতে শুয়ে হাত উপরে করে বিড়ালদের মতো থাকতে বলে, আর সেই সাথে সাথে জানায় যে বেশি এড়িতেড়ি করলে তাদের মাথা ফুটো করে দেওয়া হবে। এখন এমন ভয়ের চোটে তো ওই ব্যাংকের ম্যানেজারও প্যান্টে হিসু করে দিতে বাধ্য হয়। এদের সবার সাথে জো কিন্তু আটকা পড়েছিল। তবে জো সেখানে ওই ব্যাংক ডাকাতদেরকে জানায় যে এই বয়সে সেভাবে থাকতে পারছে না। তখন সেই ডাকাতদের লিডার তাকে দেখে মায়া করে এবং তাকে স্বাভাবিকভাবেই থাকতে বলে। আর ঠিক তখনই সে জোর হাতে ওই হলুদ খামটাও দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে যে জো এই ব্যাংকের সিস্টেমের শিকার। তাই সে তাকে জানায় যে আমাদের সব সময় নিজের ঠিকানা খেয়াল রাখা উচিত। এই একটা লাইন বলেই সে তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে ততক্ষণে জো কিন্তু একটা জিনিস লক্ষ্য করে ফেলেছে। সে ওই লিডারের ঘাড়ে একটা বিশেষ ট্যাটু দেখতে পায়। সে এটা সম্পূর্ণ মনে রাখে। এদিকে বাকিরা দ্রুত তাদের ব্যাগে টাকা ভরতে থাকে। পুরো অপারেশনটা এতটাই গোছানো যে দেখে মনে হয় এরা এর আগেও অনেকবার ব্যাংক ডাকাতি করেছে। আর এভাবে ডাকাতি শেষ করে তারা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যায়। আর পিছনে পড়ে থাকে একটা হতবম্ব ব্যাংক আর মেঝেতে ছড়িয়ে থাকা মানুষগুলো। এরপর পুলিশ আসলে শুরু হয় তদন্ত। এফবিআই এজেন্ট হ্যামার জোকে ধরে নিয়ে এসেছে একজন উইটনেস হিসেবে। এখানে জো তাকে সেই ট্যাটুর বর্ণনা দেয়, আর এটা শুনে এফবিআই এজেন্ট হ্যামার একটা স্কেচ আর্টিস্টকে দিয়ে সেটা আঁকাতে থাকে। এরপর জো তাদেরকে সবকিছু বলার পর চলে আসে তার মেয়ে সারা আর নাতরি ম্যারির কাছে। সারার সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই এই 3 জন একসাথে থাকছে, আর জো এই দুজনকে নিয়ে তার পুরো পৃথিবী সাজিয়ে নিয়েছে। গাড়িতে বসেও সে ওই ডাকাতির ঘটনার কথা পুরো ডিটেলস সহ বলতে থাকে। ওরা কিভাবে ঢুকলো, কোন দিকে কে দাঁড়িয়েছিল, কতক্ষণ লাগছিল, সব কিছু জো এমন ভাবে বলছে মনে হচ্ছে সে এই পুরো ঘটনাটা নিজেই করেছে। যাক, সে জানায় ডাকাতদের কাছে 6টা অস্ত্র ছিল। পরের দিন জো চলে যায় তার 2 পুরাতন বন্ধু অ্যালবার্ট আর বিলির সাথে দেখা করতে। এই 3 জন মিলে অনেক বছর ধরে একটা কোম্পানিতে কাজ করছে, আর এখন অবসরের পর তারা প্রতিদিনই একসাথে সময় কাটায়। কথায় কথায় জো আবারও সেই ব্যাংক ডাকাতির গল্প বলতে শুরু করে। আর এটা শুনে আলবার্ট একটু রসিকতা করে বলে যে তুমি এই ঘটনা আমাদের 5-6 বার বলে ফেলেছো, মনে হচ্ছে ব্যাপারটা তোমার মাথায় গেঁথে গেছে। এখন এই জায়গায় ওদের কমিউনিটি সেন্টারের ইনচার্জ মিল্টনকেও দেখা যায়। তার কানে একটু বেশ সমস্যা আছে, কিন্তু মন অনেক বড়। আর এছাড়াও সে নিয়মিত চ্যারিটি ফ্যাশন আয়োজন করে পাড়ার মানুষের জন্য। এদিকে সব কথাবার্তার পর তারা চলে যায় তাদের কোম্পানির মিটিং রুমে, যেখানে আজ এই কোম্পানির সকল রিটায়ার্ড কর্মচারীদেরকে ডাকা হয়েছিল। এখানে ম্যানেজার ঘোষণা করে যে এখন থেকে পুরো কোম্পানির ম্যানুফ্যাকচার ভিয়েতনামে সরিয়ে নেওয়া হচ্ছে, কেননা এখানকার খরচ অনেক বেশি। মানে এখানকার কর্মীদের তাদের আর প্রয়োজন নেই। এই কথা শুনে ঘর ভর্তি মানুষ চুপ করে বসে থাকে। জো তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে যারা এই কোম্পানিতে 30 বছরের বেশি কাজ করেছে তাদের পেনশনের কি হবে। তখন ম্যানেজার ঠান্ডা মাথায় জানিয়ে দেয় যে পেনশন আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়াও শুধু ভবিষ্যতে নতুন কর্মীরাই তাদের পেনশনের আওতায় আসবে। তার মানে তো বুঝতেই পারছো এই মানুষগুলোর সকল পেনশনের টাকা এই কোম্পানি মেরে দিল।
কিন্তু এই একটা সিদ্ধান্তই এই তিনজন মানুষের পুরো জীবনই পাল্টে দেয়, কেননা তাদের সারা জীবন চলবে এই পেনশনের টাকায়। এখন যদি পেনশনের টাকা না পাওয়া যায় তাহলে তাদের পরের দিনও খাবার জুটবে না। এরপর বিলি একটা রেস্টুরেন্টে গেলে সেখানে ওয়েট্রেস তাদের কাছে অর্ডার নিতে আসে, কিন্তু আজ তাদের কোনো টাকা না থাকায় তারা কিছুই অর্ডার দিতে পারে না। তবে সেখানকার ওয়েট্রেস অনেক ভালো ছিল, যে কিনা তাদেরকে বিনামূল্যে একটা পাই খেতে দেয়। এই দৃশ্য দেখে তারা সবাই তাকে ধন্যবাদ জানায়। এরপর ওয়েটার চলে যাওয়ার পর জো বলে যে আমাদের কাছে অন্তত এতটুকু টাকা থাকা উচিত যাতে আমরা নিজেদের পাই নিজেরা কিনতে পারি। সব বলার পর রাতে জো চলে যায় তার বাড়িতে, কিন্তু আজ সে মেল বক্স খুলে দেখতে পারে সেই লাল নোটিশ। তার মানে নিয়ম অনুযায়ী জো এর কাছে মাত্র 1 মাস সময় আছে লোন পরিশোধ করার জন্য, অন্যথায় তার বাড়ি তার কাছ থেকে চিরতরে নিয়ে নেওয়া হবে। এছাড়াও তার মেয়ে আর নাতনির মাথার উপর থেকে তাদের ছাদও চলে যাবে। জো তখন এই চিঠিটা নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে পরের দিন বিলি একটা কমপ্লিকেশনস নিয়ে চলে যায় হসপিটালে। তখন ডক্টর তাকে জানায় যে তার দুটো কিডনি প্রায় অকেজো হয়ে আসছে, যার ফলে দ্রুত ট্রান্সপ্লান্ট না করালে তার পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। সে জানায় পরিবারের কেউ ডোনার হতে পারলে ভালো হয়, নাহলে অপেক্ষা তালিকায় নাম দিতে হবে। এই সব কথাবার্তা শুনে বিলি চুপচাপ থাকে। তবে এই কথাটা সে কিন্তু কাউকে জানায় না, এমনকি তার মেয়ে আর নাতনিকেও। এদিকে দেখা যায় আলবার্ট একটা ছোট্ট বাচ্চাকে মিউজিক শেখাচ্ছে, যদিও মিউজিকের ব্যাপারে তার নিজের জ্ঞান খুবই সীমিত। এই বাচ্চার দাদি লরেন তাকে পেমেন্ট করে সেশন দেওয়ার ব্যবস্থা করেছে। আলবার্ট একটা সময় বলতে চায় যে আসলে সে মিউজিকের তেমন কিছু জানে না, তবে লরেন তাকে থামিয়ে দিয়ে বলে 50 বছর আগের একটা পারফরমেন্সে তোমাকে দেখেছিলাম, তুমি অনেক ট্যালেন্টেড। আসলে মেন ব্যাপারটা হচ্ছে লরেন আলবার্টকে মনে মনে পছন্দ করে আর নাতনি সেশনের অজুহাতে তাকে কাছে পেতে চায়। যাক, সেদিন ছিল বিলির জন্মদিন, আর ওই রাতে বিলির জন্মদিনে 3 বন্ধু একসাথে বসে। আলবার্ট বিলিকে একটা ঘড়ি উপহার দেয়, যেটা ডায়ালারে তার নাতনির ছবি লাগানো আছে। এই ঘড়িটা দেখে বিলি আবেগে আপ্লুত হয়ে পড়ে। এরপর খাওয়া দাওয়ার সময় হঠাৎ জো এমন একটা কথা বলে যেটা শুনে বিলি আর আলবার্ট পুরোই চমকে যায়। সে হঠাৎ করে বলে চলো আমরা একটা ব্যাংক লুট করি। আলবার্ট আর বিলি তো প্রথমে হেসে উড়িয়েই দেয়, তারা মনে করে জো হয়তো মজা করছে। তবে জো সেদিন মজা করেনি। সে টেবিলের উপরে তার সেই লাল নোটিশটা রাখে আর তারপর বলে আমার আর মাত্র 1 মাস সময় বাকি আছে, এর ভিতরে যদি টাকা দিতে না পারি তাহলে আমার বাড়ি চিরতরে চলে যাবে। এছাড়াও জো যুক্তি দেয় একদম ঠান্ডা মাথায়। সে বলে আমরা 3 জনই সিনিয়র সিটিজেন, ধরা পড়লে বেশি সাজাও হবে না, আর যদি ধরা পড়েও যায় তাহলে জেলে অন্তত 3 বেলা ভালো খাবার পাবো, একটা থাকার বিছানা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা সবই পাবো। এছাড়াও যদি ধরা না পড়ি তাহলে তো সব সমস্যার সমাধানই। মানে চিন্তা করো, একজন 70 বছরের বৃদ্ধের মানুষের মাথায় কি লেভেলের বুদ্ধি চলে এসেছে। কিন্তু বিলি তর্ক করতে শুরু করলে ঠিক তখনই মিল্টন কেক নিয়ে আসে আর সবাই বিলির জন্মদিনের শুভেচ্ছা জানায়। জো বিলিকে তার জন্মদিনের উইশ করতে বলে। তখন বিলি মোমবাতির দিকে কয়েক সেকেন্ড তাকায় আর এরপর তার উইশ সেট করে সে ফু দিয়ে তা নিভিয়ে দেয়। সেই রাতে বিলি শুতে যাওয়ার সময় জোকে ফোন করে বসে। জো ফোন ধরতেই বিলি জানায় আমার জন্মদিনের ইচ্ছাটা হলো আমি তোমার সাথে ব্যাংক লুট করব, এমনিতেও আমার আর হারানোর কিছু নেই। এই কথা শুনে জো এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর তার মুখে একটা হাসি ফোটে আর সাথে সাথে এই দুজন মিলে ফোন দেয় আলবার্টকে। কিন্তু আলবার্ট এটা শুনে বলে যে তোরা দুজন পুরো পাগল হয়ে গেছিস, এই বলে সে ফোনটা কেটে দেয়। তবে তারপরেও তারা দুজন চেষ্টা করে আলবার্টকে মানানোর জন্য, কিন্তু কোনোভাবেই আলবার্টকে এই প্ল্যানের জন্য রাজি করা যাচ্ছিল না। এভাবে পরের দিন জো আর বিলি একটা ডিপার্টমেন্ট স্টোরে ঢোকে। তাদের দুজনের হাতেই শপিং ব্যাগ, দেখলে মনে হবে দুজন বয়স্ক মানুষ সাধারণ কোনো কেনাকাটা করতে এসেছে। কিন্তু এখানেই হচ্ছে আসল টুইস্ট। মূলত সেদিন রাতে বিলি আর জো মিলে প্ল্যান করেছে যে কোনো ডাকাতি করার আগে এই ডাকাতির পুরো প্রসেসটা তারা ডেমো হিসেবে একটা সুপার শপে গিয়ে সবকিছু চুরি করবে। অর্থাৎ তারা জানতে চাইছিল যে এই সুপার শপে চুরি করার ফলে তাদের উপরে কেমন ধরনের প্রেসার আসতে পারে। মোট কথা বলতে পারো এটা ডাকাতির একটা পূর্ব প্রস্তুতি। যাই হোক, সেই অনুসারে তারা সেই সুপার শপে ঢুকে একের পর এক জিনিস চুরি করতে শুরু করে। তারা এমন ভাবে বিষয়গুলো চুরি করতে থাকে যে দেখে মনে হয় একটা বাচ্চা ছেলে এসব চুরি করছে। এদিকে আলবার্টের কথা ছিল সে গাড়িতে বসে তাদের জন্য ওয়েট করবে, কিন্তু আলবার্টের এসব সহ্য না করতে পেরে সেও আবার চলে আসে ওই সুপার শপে। এদিকে জো আর বিলি বিভিন্ন কায়দায় নানা জিনিসপত্র চুরি করতে থাকে আর ফাইনালি তারা বের হয়ে এসে দেখে তাদের জন্য গাড়ি নিয়ে সেখানে আলবার্ট উপস্থিত নেই। কিন্তু ইতিমধ্যে এক পুলিশ অফিসার তাদের চুরি করা দেখে ফেলে আর এরপর শুরু হয় তাদের এক মারাত্মক চেজিং।
এই চেজিং করতে করতে ফাইনালি তারা পুলিশের হাতে ধরায় পড়ে যায়। তারপর তাদেরকে নিয়ে আসা হয় পুলিশের রুমে, আর সেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কি বলদ স্টাইলে তারা এখানে চুরি করছিল। এই সব কিছু দেখে সে অফিসার জানায়, আমার এত বছরের চাকরি জীবনে কখনোই এই ধরনের বলদ স্টাইলে চুরি করা দেখিনি। যেহেতু তোমরা সিনিয়র সিটিজেন, তাই এইবারের মতন তোমাদেরকে ছেড়ে দিলাম, আর ভুলেও কখনো এই ধরনের কাজ করো না। এই সব বলে সে তাদের তিনজনকে একটা বিনামূল্যের খাবারের কুপন ধরিয়ে দেয়, আর এরপরেই তারা সবাই একটা হতাশা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে এসে আলবার্ট একটা কথা না বলেও সরাসরি তার গাড়িতে উঠে চলে যায়। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে রাগের ঠেলায় কথা বলার মতো অবস্থা নেই। এদিকে বিলি জোকে বলে, দেখো এইভাবে কাজ করলে আসলে হবে না, আমাদের একজন প্রফেশনালস দরকার, এমন একজন প্রফেশনালস যে এর আগেও এসব কাজ করেছে। তখন জো একটু ভাবতে থাকে, আর এরপর বলে, আছে আমার পরিচিত এমন একজন প্রফেশনালস আছে যে আমাদেরকে ট্রেন করাতে পারবে। সেই অনুসারে এবার জো চলে যায় একটা মারিজুয়ানা বা গাঁজার শপে। এখন এই ধরনের শপে মূলত মেডিকেলের কাজে ব্যবহার করার জন্য বৈধভাবেই গাঁজা বিক্রি হতো। তবে জো জানায় যে এরকম জায়গায় মেডিকেল স্টুডেন্টের চেয়েও গ্যাংস্টারদের আনাগোনায় বেশি থাকে। তবে এই মেডিকেল স্টোরের আসল মালিক হচ্ছে জোয়ের মেয়ের প্রাক্তন স্বামী চাক। জো তখন তার কাছে কোনো অভিজ্ঞ ক্রিমিনালের নাম জানতে চায়। এমন কথা শুনে তো জো পুরোই অবাক। সে বলে যে সে ক্রিমিনালদের দিয়ে কি করবে, কিন্তু তখন জো জানায় তাদের এমন একটা কাজ আছে যার জন্য কোনো ধরনের একজন ক্রিমিনাল দরকার। তখন চাক অনেক ভেবেচিন্তে একটা নাম দেয়, যার নাম হেসুস, এবং সেই সাথে সাথে তার ঠিকানাও দিয়ে দেয় ম্যাচ করার জন্য। এদিকে আলবার্টের বাড়িতে সেদিন সন্ধ্যায় ঘটে যায় একটা ঘটনা। লরেন আবারও আসে, আর এবার সরাসরি আলবার্টকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। আলবার্টের তো সেদিন মন মেজাজ মোটেও ভালো না, তাই সে কঠিন গলায় বলে দেয় যে সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। এই সব শুনে লরেন সেখান থেকে চলে যায়। আসলে আলবার্টের মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে সে এই প্রজেক্টে থাকবে কি থাকবে না। এদিকে পরের দিন জো আর বিলি চলে যায় হেসুসকে বের করতে। হেসুস পুলিশদের চোখ এড়াতে একটা পেট শপে কাজ করে। তার হাতে একটা পাপি দেখে মনে হবে যে সে একটা সাধারণ দোকানদার, তবে আসলে সে এমনই এক গ্যাংস্টার যে ইতিমধ্যে বিশাল বড় বড় ক্রাইম করে ফেলেছে, যার ফলে পুলিশ তাকে বহুদিন ধরে খুঁজছে। তখন জো তার কাছে প্রস্তাব দেয় যে তারা একটা ব্যাংক ডাকাতি করতে চায়। এই কথা শুনে তো হেসুস হেসেই বাঁচে না। সে বলে, যেই বয়সে তোমাদের বাতের ব্যথা থাকার কথা সেই বয়সে তোমরা কিনা চাইছো ব্যাংক ডাকাতি করতে। কিন্তু তখন জো জানায় যে যদি তুমি আমাদের ব্যাংক ডাকাতিতে সাহায্য করো তাহলে তোমাকে 25% কমিশন দেওয়া হবে। এটা শুনে হেসুস বলে, এই কাজ তো আমি একাই করতে পারি, তাহলে একাই আমি 100% নিতে পারবো। কিন্তু তখন জো উত্তর দেয় যে তোমাকে এখানে কোনো ব্যাংক ডাকাতির সাথে সরাসরি থাকতে হবে না, তুমি জাস্ট আমাদেরকে ব্যাংক ডাকাতির প্ল্যান আর ট্রেনিং দেবে, অর্থাৎ কোনো কাজ বাদে তুমি 25% কমিশন পাবে। এছাড়াও জো জানায় যে ইতিমধ্যে তাদের 30 বছরের পেনশন চুরি হয়ে গেছে, আর ওই ব্যাংকে জোর বাড়ির লোন রয়েছে, যার ফলে এখন যদি এই টাকা জমা দেওয়া না হয় তাহলে আজীবন তাদের রাস্তায় থাকতে হবে। এই সব দুঃখের কথা শুনে ফাইনালি হেসুস এই প্রজেক্টে রাজি হয়ে যায়। এরই মধ্যে সেই রেস্তোরাঁয় তিন বন্ধু আবারও একসাথে বসে। আলবার্টের রাগ তখনও পুরোপুরি যায়নি, তবে সে আজ এসেছে। বিলি একটা নিউজ পেপার খুলে সবার সামনে রাখে, যেখানে লেখা উইলসনবার্গ সেভিংস ব্যাংক তাদের কোম্পানিকে ফান্ড দিচ্ছে যাতে তারা ভিয়েতনামে নতুন কারখানা করতে পারে। জো কাগজটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা তো আমাদের ব্যাংক। তিনজন একে অপরের দিকে তাকায়। মোট কথা হলো, যে ব্যাংক জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে সেই একই ব্যাংক তাদের কোম্পানিকে ফান্ড দিয়ে ভিয়েতনামে পাঠাচ্ছে, আর সেই ফান্ডের টাকা আসছে তাদেরই পেনশন থেকে। মানে এই ব্যাংক আর কোম্পানি মিলে তাদের 30 বছরের পাওনা টাকা চুরি করে রেখেছে। এই সব কথাবার্তা শুনে আলবার্ট এবার তার সিদ্ধান্ত নিয়ে নেয়। সেও জানায় যে সে এই ব্যাংক ডাকাতি করতে রাজি আছে। আর এই কথা শোনার পর তারা সবাই মিলে নেমে পড়ে ব্যাংক ডাকাতির পরিকল্পনায়। এবার তারা হেসুসকে নিয়ে পরিকল্পনায় নামে। হেসুস প্রথমে বলে যে ব্যাংক ডাকাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে নিজের ব্যাংকে কখনো চুরি করবে না। জো একটু ভেবে না বলে সেই নিয়ম আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এবার হেসুস ওই ব্যাংকের একটা বিস্তারিত স্কেচ বানায়। সে বলে, ব্যাংকের 4টা কোণ কমপক্ষে 10 বার আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। সিকিউরিটি গার্ডরা কোথায় কোথায় দাঁড়িয়ে থাকে, তাদের রুটিন কেমন, এছাড়াও সিসিটিভি ক্যামেরা কোন অ্যাঙ্গেলে রয়েছে, আর সবচেয়ে দ্রুত কোন দরজা দিয়ে বের হওয়া যাবে, এই সব কিছু তাদের মাথায় রাখতে হবে। এভাবে প্ল্যান হয়ে গেলে পরের দিন তারা তিনজনে মিলেই সে ব্যাংকে চলে যায়।
কখনো পেনশনের খোঁজে, কখনো লোনের বিষয়ে, কিংবা কখনো বসে থাকার ভান করতে থাকে তারা। আর প্রতিবারই তারা তাদের ফোন দিয়ে সমস্ত ছবি তুলতে থাকে। এছাড়াও তারা দেখতে থাকে সিকিউরিটি গার্ডদের সব খুঁটিনাটি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ব্যাংক কিন্তু তাদেরকে কেউই সন্দেহ করে না, কারণ তিনজনই বৃদ্ধ আর ব্যাংকের স্টাফরা ভাবে যে এরা হয়তো এসেছে অন্য কোনো কাজে। এরপর তাদের আলোচনা হয় পালানোর গাড়ি নিয়ে। হেসুস বলে নিজের গাড়ি ব্যবহার করলে পুলিশ সঙ্গে সঙ্গে ট্র্যাক করতে পারবে, যার ফলে তার বদলে তাদের একটা ইমার্জেন্সি গাড়ি ব্যবহার করতে হবে, কারণ এই ধরনের গাড়ি দেখলে কেউ সন্দেহ করবে না যে এতে কোনো ডাকাত থাকতে পারে। এভাবে জো খুঁজতে খুঁজতে এমনই একটা ইমার্জেন্সি গাড়ি খুঁজে পেয়ে যায়। এরপর হেসুস তাকে জানায় যে কিভাবে চাবি ছাড়াই শুধুমাত্র ওয়্যারিং ধরে গাড়ি স্টার্ট করতে হয়, যার ফলে বিলি কয়েকবার হোঁচট খেলেও পরবর্তীতে সে এই কৌশলটাও রপ্ত করে ফেলে। এরপর শুরু হয় তাদের শারীরিক প্রস্তুতি। ব্যাংক ডাকাতির সময় তাদের ব্যাংকের ভিতরে দ্রুত চলাফেরা করতে হবে, আর এই তিনজনের বয়স মাথায় রাখলে এটা একটা চ্যালেঞ্জের কাজ। তবে তারা এতে হার মানতে রাজি নয়, ফলে এবার তারা শুরু করে ওয়ার্কআউট। এখন লরেন এসে এই তিনজনকে ওয়ার্কআউট করতে দেখে ভাবে আরে এরা তো স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। তারা প্রতিদিন জগিং করতে থাকে, স্ট্রেচিং করে আর হেসুসের সাথে প্র্যাকটিস করতে শুরু করে। দিনের পর দিন চেষ্টার পর একটু একটু করে তাদের ফিজিক্যাল স্ট্রেংথও বাড়তে থাকে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা আসে সেটা হচ্ছে অ্যালাবাই, অর্থাৎ চুরির দিন এরা যে অন্য কোথাও ছিল সেটা প্রমাণ করার জন্য একটা শক্তিশালী ব্যবস্থা দরকার। তাদের সেই প্ল্যান অনুসারে তারা জানায় যে মিল্টনের একটা চ্যারিটি কার্নিভাল কিছুদিন পর এই শহরে হবে, তাই তিনজন মিলে প্ল্যান করে যে ঠিক সেই দিনই তারা চুরি করবে, কারণ তারা যখন কার্নিভালে থাকবে তখন হাজারো মানুষ তাদেরকে দেখতে পাবে, আর তাদেরকে ওখানে দেখলে তারা উইটনেস হিসেবে জানাবে যে এই ব্যক্তিগুলো তো কার্নিভালে ছিল। তবে তারা ঠিক সেই মুহূর্তেই মাত্র 40 মিনিটের একটা গ্যাপ নিয়ে পুরো ব্যাংক ডাকাতি করে আবারও কার্নিভালে ফিরে আসবে। আর এটা করা হলে কেউ সন্দেহ করবে না যে তারা সেদিন ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। এছাড়াও বিলি জানায় যে সে ইন্টারনেট থেকে পড়েছে ওই এলাকার পুলিশকে কমপ্লেন জানানোর পরেও কমপক্ষে 4 মিনিট লাগবে ব্যাংকে আসতে, অর্থাৎ তাদের ব্যাংক ডাকাতি করতে সময় পাবে মাত্র 4 মিনিট। এভাবে পরের দিন তিনজন ব্যাংকে গিয়ে তাদের স্টপ ওয়াচ চালু করে দেখে পুরো ব্যাংকে একটা রাউন্ড দিতে কত সময় লাগে। এভাবে পুরো ব্যাংক রাউন্ড দিয়ে আসার পর তারা দেখতে পায় যে তাদের 4 মিনিটের চেয়েও 50 সেকেন্ড বেশি লেগে গেছে, অর্থাৎ তাদের আরো প্র্যাকটিসের প্রয়োজন। এরপর হেসুস তাদেরকে শুরু করে অস্ত্র চালানো, কেননা ব্যাংক ডাকাতদের এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে তাদের দেখে মনে হয় যে তারা পুরোই প্রফেশনালস। যদিও বা তাদের এই অস্ত্রগুলোর ভিতরে আসল কোনো গুলি থাকবে না, কেননা বিলিও জো জানিয়েছে যে এই ব্যাংক ডাকাতি করতে গিয়ে যেন কোনো প্রকার রক্তপাত না হয়। সেই অনুসারে তাদের গুলির ভিতরে দেওয়া হয় শুধুমাত্র ফেক বুলেট, আর এরপরে তাদের সেখানে শুরু হয় শুটিং স্কিল। ঠিক এমন করেই সব ধরনের ট্রেনিং নিয়ে তারা অবশেষে পৌঁছে যায় সেই দিন যেদিন তাদের ব্যাংক ডাকাতি করার কথা। চুরির আগের সকালে জো এমন একটা কাজ করে যেটা কেউ আশা করেনি। সে চাককে ফোন করে বাড়িতে ডেকে আনে। সারা রান্নাঘর থেকে বের হয়ে দেখে যে চাক দরজায় দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে সে বুঝতে পারে না যে কেন তাকে এখানে ডাকা হয়েছে। ইতিমধ্যে চাকের মেয়ে মেরি ড্রয়িং রুম থেকে উকি দিয়ে তার বাবাকে থেকে একটু থমকে যায়। এরপর জো সবার সামনে বলে যে চাক এখন থেকেই তোমাদের সাথে থাকবে, কেননা সে বুঝে গেছে যে একটা ভালো বাবা হওয়ার মানে কি। এই সব কথা শুনে সারা তো বেশ অবাক হয়ে যায়। আসলে জো মনে করে যে যদি সেই ব্যাংক ডাকাতি করতে গিয়ে আটকা পড়ে যায় তাহলে যেন অন্তত তার নাতনির দায়িত্বটা তার আসল বাবা নেয়, আর এই কারণে সে চাককে সেখানে নিয়ে এসেছে। তবে জোর নাতনি কিন্তু এই বিষয়টা খেয়াল করে। সে বলতে থাকে যে দাদা তোমার কি কোনো ক্যান্সার হয়েছে যে তুমি এমন করছো? কিন্তু জো এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধুমাত্র চাককে জানায় যে আমার কিছু হয়ে গেলে যেন তুমি তার দায়িত্ব সঠিকভাবে পালন করো। ফাইনালি সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে সেই কার্নিভালের দিন শুরু হয়ে যায়। চারিদিকে রঙিন আলো, হাজার মানুষ আর বাচ্চাদের হাসির শব্দ। অনেকেই সেখানে হলুদ পোশাক পরে এসেছে, কারণ এটাই ছিল সেই কার্নিভালের থিম। জো এবার কার্নিভাল টিকিট অফিসারের কাছে যায়। সেখানকার কর্মীদের সাথে কথা বলতে বলতে সে নিজের ধূসর ক্যাপটা খুলে কর্মীদের সাথে বদলে নেয়। সিসিটিভিতে এটা রেকর্ড হয়। এরপর সে পিছন থেকে মানুষদের টিকিট কেটে দিতে শুরু করে যাতে অনেকেই তাকে দেখতে পায় আর মনে রাখে। অন্যদিকে
আলবার্ট মিল্টনকে ক্যান্ডি স্টল সামলাতে বলে। মিল্টন প্রথমে একটু অবাক হয়, কিন্তু আলবার্ট তখন তাকে বলে যে আমাকে ওয়াশরুমে যেতে হবে। সেই অনুসারে সে মিল্টনকে দায়িত্ব দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সেখানে ঢোকার পর সে একটা ছোট্ট ডিভাইস বের করে, আর সেই ডিভাইস দিয়ে ওয়াশরুমের পিছনের দেওয়াল খুলে সে সেই ফাঁক দিয়ে বেরিয়ে যায়। কিন্তু এদিকে সিসিটিভিতে দেখা যায় যে আলবার্ট 2:30 ওয়াশরুমে ঢুকেছে, কিন্তু তারপরে তারা বের হওয়ার কোনো রেকর্ড নেই। এদিকে বিলি আগের পরিকল্পনা মতো কাজ শুরু করে দিয়েছিল। সে কার্নিভালের দায়িত্ব ছিল জম্বির কস্টিউম পরে। এরপর একটা নির্দিষ্ট সময় পর সেও ঘরে ঢুকে দরজা বন্ধ করে, আর এবার সে জম্বির পোশাক খুলে মমির কস্টিউম পরে নেয়। তারপর সেই ঘরের পিছনের দরজা দিয়ে সে বেরিয়ে পড়ে। আর এরপরেই কার্নিভাল পার্কে লটে আগে থেকে রাখা সে চুরি করা ইমার্জেন্সিটা গাড়িতে গিয়ে সবাই উপস্থিত হয়। ঘড়িতে তখন বিকেল 3টা বাজতে কয়েক মিনিট বাকি। জো আর আলবার্ট আলাদা পথে হেঁটে সেই গাড়িতে উঠে বসে। এরপর তিনজন একে অপরের দিকে তাকায়, আর গাড়ি চলতে থাকে ব্যাংকের দিকে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো, এই তিনজনের হাতে আছে মাত্র 4 মিনিট, আর এই 4 মিনিটের 1 সেকেন্ডও এদিক ওদিক হলে তাদের সব প্ল্যান শেষ। ফাইনালি গাড়ি এসে থামে সেই ব্যাংকের সামনে। এরপর তারা তিনজন আলাদা আলাদা মাস্ক পরে নেয়। আলবার্ট ঘড়ি দেখে বলে এখন আমাদের কাজ শুরু করতে হবে। তারপরেই তারা তিনজন আলাদা আলাদা দরজায় ব্যাংকে ঢুকে পড়ে। ব্যাংকে ঢুকেই তো জো সরাসরি সবার দিকে গুলি করতে থাকে, আর মুহূর্তের মধ্যেই পুরো ব্যাংক থমকে যায়। এদিকে আলবার্ট চিৎকার করে বলে যে সবাই মাটিতে শুয়ে পড়ো। এই কথা শুনে 1 সেকেন্ডের মধ্যেই সবাই মাটিতে শুয়ে পড়ে। ব্যাংক স্টাফরা তো হাত তুলে পুরো বিড়ালের মতন শুয়ে থাকে। এদিকে আলবার্ট এই দুজনকে টাইমিং বলছিল, ওদিকে বাকি দুজন ব্যাংক স্টাফদের কাছ থেকে টাকা লুট করতে থাকে। কিন্তু তখনই বিলির চোখ পড়ে একটা ছোট্ট মেয়ের উপরে, যে কিনা ভয়ে বিলিকে তার খেলনা দিয়ে দিচ্ছিল। তাই বিলি সে বাচ্চা মেয়েটার কাছে যায়, আর সে জানায় যে তোমাকে ভয় পেয়ে এই পুতুলটা আমাকে দিতে হবে না। তবে এই সুযোগের মাঝেই কাউন্টার স্টাফ ইমার্জেন্সি বাটনে চাপ দিয়ে দেয়, যার মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারে সিগন্যাল চলে গেলে তাদের টিম দ্রুত রওনা হয় ব্যাংকের দিকে। ইতিমধ্যে বিলি সে বাচ্চাটাকে নিজের নাতনির মতন দেখতে বলে তার সাথে কথা বলতে চায়। তখন সেই বাচ্চার মা পাশ থেকে ফিসফিস করে বলে এদেরকে তোমরা কাজ করতে দাও। মেয়েটা তখন বলে মা, এদের কাজ কি ব্যাংক লুট করা? এই কথাটা শুনে তার মা তাকে থামিয়ে দেয়, কিন্তু বিলি ইতিমধ্যেই হঠাৎ কেমন যেন অসুস্থ হয়ে পড়ে। এই দৃশ্যটা দেখে মেয়ে তখন তার মাস্কটা ধীরে ধীরে খুলতে চায়। অর্ধেক খোলার পরে তার মা আবারও তাকে মানা করে দিলে বিলি সেই মাস্কটা পরে নেয়। আসলে এমন বদ্ধ মাস্কের কারণে বিলির ইতিমধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল, আর যার কারণে সে প্রায় অসুস্থ হয়ে পড়ে। তবে এই অসুস্থতার কারণেই ইতিমধ্যে তাদের মিশন অনেকখানি পিছিয়ে যায়। আর এরই মধ্যে সে ছোট্ট মেয়েটা কিন্তু বিলির হাতে থাকা সেই ঘড়িটা দেখতে পায়, আর এই ঘড়িতে সে দেখতে পায় সেখানে ডায়ালারে রয়েছে তার নাতনির ছবি। সব কিছুর মাঝে জো দৌড়ে এসে এবার বিলিকে টেনে নিয়ে যেতে থাকে। তবে বিলি যেতে যেতে সে মেয়েটার দিকে ঘুরে বলে যে কখনো আমাদের মতো কোনো খারাপ কাজ করো না, আর ব্যাংক লুট তো জীবনেও না। আর ঠিক তখনই ব্যাংক ম্যানেজার পাশের পুলিশের গানটা খুঁজে পায়, এবং সে এক মুহূর্ত দেরি না করে সেই গানটা তুলে ধরে সবাইকে বলতে থাকে এটা আমার ব্যাংক, তোমরা লুট করতে পারবে না। তোমরা যদি এখন এখান থেকে চলে না যাও তাহলে আমি গুলি করতে বাধ্য হব। কিন্তু কে শোনে কার কথা? তারা তিনজন ঠায় সেখানে দাঁড়িয়ে থাকে, আর এটা দেখে ম্যানেজার তাদেরকে গুলি চালালেও একটা গুলিও তাদের গায়ে লাগে না, বরঞ্চ তার গুলি সব বুলেট শেষ হয়ে গেলে এবার আলবার্ট তার ফাঁকা গুলি দিয়ে একের পর এক শুট করতে থাকে। এই দৃশ্য দেখে তো সেই ম্যানেজার মনে করে তার কেচ্চা আজকে খতম হয়ে গেছে, আর যার কারণে সে প্রচন্ড চিৎকার করে সেখানে মরার মতন পড়ে থাকতে চায়। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পারে যে এখানে আসলে কোনো বুলেটই ছিল না। তবে ততক্ষণে তাদের সব কাজ শেষ। তারা সব টাকা নিয়ে ইতিমধ্যে ব্যাংকের বাইরে চলে আসে। এরপর তারা সেই গাড়িতে উঠে বসলে তারা দেখতে পায় যে এই মিশনে তাদের সময় লেগেছে মাত্র 3 মিনিট 4 সেকেন্ড। তার মানে তাদের এই পুরো মিশন 100% সাকসেসফুল। এই কথার পর তারা সবাই গাড়ি নিয়ে যে যার মতন করে পালিয়ে যেতে থাকে। এরপর গাড়ি থেকে নেমে তিনজন টাকার ব্যাগ হিসুজের কাছে দিয়ে দেয়। তারপর আলাদা আলাদা পথে কেউ বাসে কেউ হেঁটে সেই কার্নিভালে ফিরে যায়। জো ফিরে এসে টিকিট অফিসারে গিয়ে আবারও মানুষদের টিকিট দিতে শুরু করে, আর আলবার্ট ওয়াশরুমে ঢুকে আগে সেই দলটা ঠিক করে বাইরে বের হয়ে এসে মঞ্চে গান ধরে। এছাড়াও বিলি কার্নিভালে ফিরে মমির কস্টিউমে মানুষের সাথে মিশে যায়। তার মানে এই অল্প সময়ের মধ্যে তারা পুরো কাজ শেষ করে এমন ভাবে ফিরে আসে যে তাদের হারিয়ে যাওয়ার কোনো এভিডেন্স সেখানে ছিল না।
তবে অন্যদিকে পুলিশ ইতিমধ্যে ব্যাংকের সামনে এসে পৌঁছায়, তবে ইতিমধ্যে সবকিছু গায়েব হয়ে গেছে। সেই রাতে এবার এই তিনজন মিলে একটা দামি হোটেলে বসে। আজ তারা এমন কিছু অর্ডার করে যা তারা আজীবনেও খায়নি, কেননা এই মুহূর্তে তাদের টাকার কোনো অভাব নেই। কোনো চিন্তা ভয় ছাড়া এরা একে অপরের সাথে অনেক আড্ডা দিতে থাকে। আসলে এমন একটা ফ্রিডম লাইফই হয়তো তারা সারা জীবন খুঁজছিল। এভাবেই সেই মুহূর্তটা কাটানোর পর তারা যখন হঠাৎ বাইরে আসে, ঠিক সেই সময় বিলি অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়, আর ডক্টরের কাছে গিয়ে তারা জানতে পারে যে বিলির কিডনি ইতিমধ্যে ড্যামেজ হয়ে গেছে। এই মুহূর্তে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে না পারলে তাকে বাঁচানো অসম্ভব। এই সব শুনে তো তারা দুজনে অবাক হয়ে যায়, কেন এত বছরের বন্ধুত্বেও বিলি কখনোই তাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাটা জানায়নি। এই কারণে তারা বিলির উপরে গিয়ে প্রচন্ড রাগও দেখায়। কিন্তু ইতিমধ্যেই এফবিআই তাদের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। তারা সেই সিসিটিভি ফুটেজে বিলির অর্ধেক চেহারা দেখে বুঝতে পারে যে এই ব্যক্তিদের বয়স 70 থেকে 80 বছরের মধ্যে। এছাড়াও ইতিমধ্যে এটা নিয়ে পুরো মিডিয়া তোলপাড় হয়ে গেলে অ্যালবার্টের হাঁটার স্টাইল দেখে সেই সুপার অফিসার কল করে এফবিআই কে। সে তার সিসিটিভি ফুটেজে দেখায় যে ঠিক এরকম হাঁটার স্টাইলের এক লোক কিছুদিন আগে এই সুপার শপে এসে হাজির হয়েছিল। এরপর এফবিআই কর্মীরা এই দুজনের হাঁটার স্টাইল দেখে বুঝতে পারে যে আলবার্ট নামের এই ব্যক্তি আর ব্যাংক ডাকাতের হাঁটার স্টাইল সম্পূর্ণ এক। আর এছাড়াও যেহেতু তাদের বয়স একরকম, তাই এবার সরাসরি সন্দেহ চলে যায় অ্যালবার্টের কাছে, যার ফলে অ্যালবার্টকে এবার তারা ডেকে নেয়। তারা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। প্রথমে সে জিজ্ঞেস করতে থাকে যে কার্নিভালের দিন সে কি করেছিল। উত্তরে অ্যালবার্ট জানায় সে 2:40 মিনিটের সময় মিল্টনকে তার দায়িত্ব দিয়ে বাথরুমে ঢোকে, আর তার পেটে আসলে কনস্টিপেশনের সমস্যা থাকার কারণে সে আধা ঘন্টা ধরে বাথরুমে অপেক্ষা করছিল। তো মিল্টনকে ডাকা হলে সেও জানায় যে হ্যাঁ, সে তো সারাদিনই ওই কার্নিভালে ছিল। আসলে ব্যাংক ডাকাতি শেষ করার পর ঠিক 30 মিনিটের মাথায় সে আবারও বাথরুমে ঢুকে এমন ভাবে বের হয় যাতে দেখে মনে হয় নিশ্চয়ই সে 30 মিনিট ধরে বাথরুম করছিল। যাক, এখান থেকে তারা কোনো এভিডেন্স পায় না, কিন্তু আলবার্টের সাথে যে বিলি ও জো যুক্ত আছে সেটা টের পেয়ে তারা এবার ডেকে নেয় জোকে ইনভেস্টিগেশন করার সময় জো জানায় যে সে সারাদিন টিকিট বিক্রি করেছে। তখন সিসিটিভি ফুটেজে দেখা যায় যে জো আসলেই তখন টিকিট বিক্রি করছিল, কিন্তু আসল তথ্য হচ্ছে জো তখন তার নিজের ক্যাপটা অন্যজনের মাথায় দিয়ে দেওয়ার কারণে দূর থেকে ক্যামেরায় কিছুই বোঝা যায়নি। অন্যদিকে হসপিটালে গিয়ে বিলিকে জিজ্ঞাসাবাদ করা হলেও সে জানায় বাচ্চাদের সে প্রথমে একটা ফ্র্যাঙ্কেস্টাইনের মুখোশ পরে খেলা দেখাচ্ছিল, কিন্তু বাচ্চারা অনুরোধ করে তাকে মমি সাজার জন্য, আর এই কারণে সে ভিতরে ঢুকে 40 মিনিট ধরে মমির কস্টিউম পরেছিল। ঠিক তারপরেই সে 3:20 দিকে বেরিয়ে আসে। এই সব কিছু দেখে এফবিআই অফিসাররা কোনো ধরনের কোনো এভিডেন্স পায় না যে তারা এই কয়েকজন ব্যাংক ডাকাতির সময় বাইরে থাকতে পারে। কিন্তু তৎক্ষণাৎ সে এফবিআই অফিসার বলে অপরাধী যতই অপরাধ করুক না কেন, একটা না একটা ক্লু সে ছেড়ে যায়, আর তোমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এই কথা বলে এফবিআই অফিসার এমন এক কাণ্ড করে বসে যেটা কেউ আশাই করেনি। তাদের 3 জনকে সহ আরো কয়েকজন বৃদ্ধকে এবার একটা রুমে ডেকে নিয়ে আসা হয়। এরপর সেই রুমে নিয়ে আসা হয় ওই ছোট্ট মেয়েটাকে, যার কাছ থেকে বিলি সেদিন ওই পুতুলটা নিতে চেয়েছিল। এই দৃশ্য দেখে তো তারা 3 জনে ভাবে যে এই মেয়ে যদি এখন বিলিকে চিনে ফেলে তাহলে তাদের জেলে পচে মরতে হবে। তাই সবাই ভয় ভয় অপেক্ষা করতে থাকে ওই মেয়ের ডিসিশন সম্পর্কে। মেয়েটা একে একে সবাইকে দেখে, আর একদম শেষে সে বিলির সামনে এসে দাঁড়ায়। বিলি মনে মনে ধরে নেয় যে এবার আর তার রক্ষা নেই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছোট্ট মেয়েটা জানায় এখানে সেই লোকটা নেই। তার মানে মুহূর্তের মধ্যে ওই মেয়েটা বিলিকে বাঁচিয়ে নিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? আসলে মেয়েটা বুঝতে পেরেছিল যে বিলিরা কোনো অপরাধী নয়, বরং তারা হচ্ছে পরিস্থিতির শিকার, যার কারণে এই ছোট্ট মেয়েটা সেই সময় বুদ্ধি খাটিয়ে পুরো ঘটনাকে ওলটপালট করে দেয়। আর এই কারণে এফবিআই এর হাতে আর কোনো ক্লু থাকে না তাদেরকে অপরাধী প্রমাণ করার জন্য, যার ফলে ফাইনালি এই ব্যাংক ডাকাতি থেকে তাদের সবাইকে অব্যাহতি দেওয়া হয়। তো এই সব কিছুর পর এই 3টা মানুষের জীবন একদম পাল্টে যেতে শুরু করে। তবে শুধু এই 3টা মানুষের জীবনই পাল্টায় না, বরঞ্চ তারা সেই সকল মানুষের জীবনও পাল্টে দেয় যারা এতদিন ধরে অন্যায় অবিচারের শিকার হয়েছিল। জো, বিলিয়াল, আলবার্ট মিলে সব মানুষদেরকে $10,000 করে দেয় যারা ইতিমধ্যেই পেনশন থেকে বঞ্চিত ছিল। এমন দৃশ্য দেখে সব মানুষগুলো যেন আবারও বেঁচে থাকার একটা শক্তি পায়। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।